উটই বটে ভাদর মেলা চহন অনুলেতে ঘিরে যায় আধার পাড়া মানুষ গুলান ঘুরে বলছে হগব গায়ে বন বনাইছে লাগর দলা টুকটা টুকে চড়াই দিব আমামো বেলুম লিব আমামো বেলুম লিব হাদিকে ভাল ফটকা মাছি মাতাং দিতে ছয়ের লাচে কেউ বা লিছে আলতা চুরি কেউ বা দমে ফুচকা খাচ্ছে পাহাড় গড়া চিড়িয়াখানা সময় পাইলে দেখাই দিব আমামো বেলুম লিব আমামো বেলুম লিব। ছড়া মানেই লোকভাষা, যার আঙ্গিকে লেগে থাকে লোকশিল্প। যে ভাষা আমাদের মাতৃভূমির এক অনন্য অবদান, যে ভাষা আমাদের প্রতি মুহূর্তে শেখায় মাতৃভাষার সাথে আমাদের নারীর টান। রাঢ়বঙ্গের মানভূম ভাষা কিংবা ওপার বাংলার বাঙাল ভাষা, যে কোনো ভাষায় কবিতার রচনা চর্চা তাই বঙ্গ সংস্কৃতি জগতে বরাবর এক অনন্য উপাদান হয়ে উঠেছে, যার সাথে পরিচিত হতে না পারাটা নিজের জীবনের অনেকটাই ব্যর্থতা বলা যায়। আর সেই ভাষার কবিতা লিখে যে মানুষটি আজ জঙ্গলমহলের কাছের মানুষ হয়ে উঠেছেন, তার নাম দেবাশিস দন্ড। ৬২ বছর বয়সের দ্বার প্রান্তে এসে যিনি অসংখ্য ছড়া রচনা করে বাংলার লোকশিল্পকে সমৃদ্ধ করে চলেছে, এই রকম একজন মানুষের সাক্ষাৎকার নিতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। ঝাড়গ্রামে আছি এবং ঝাড়গ্রামের অরণ্য সুন্দরী গেস্ট হাউসে আছি। বিশেষ কাজে আমরা আমাদের যেহেতু সাংবাদিকতার সঙ্গে যুক্ত, বিশেষ একটি কাজে আমাদের এখানে আসতে হয়েছিল। কিন্তু তার সাথে সাথে যেটা একটা বলার, যে আমার দীর্ঘদিনের পরিচিত অত্যন্ত ঘনিষ্ঠ এক দাদা, যার সাথে আমার প্রায় দুযুগ বলা যায়, প্রায় ২৪ বছর পর দেখা হলো। দেখা এখন সেভাবে হয় না, আমরা সবাই আমাদের পুরুলিয়ার আদ্রায় একসময় আমাদের ছোটোবেলা কেটেছে। সেই দাদা আমার সাথে আছেন, দেবাশিস দন্ড। দেবাশিসদাকে যারা চেনেন তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। হ্যাঁ, এই দণ্ড পরিবারের একটা যে মানে নোবেল ফ্যামিলি একটা, মানে তাদের সম্বন্ধে যত বলা যায় ততই কম বলা হবে। তো সেই দেবাশিসদাকে আমরা পেয়েছি, যিনি একাধারে কৌতুক অভিনেতা, গান লেখেন, লোকগান মূলত, এছাড়া তিনি লোকভাষায় লোকসাহিত্য নিয়ে প্রচুর তার কাজ, এবং তার অসংখ্য অগণিত ছড়া আমরা বিভিন্ন সময় পেয়েছি। অন্ততপক্ষে ২০-২৫ বছর ধরে আমি তার ছড়া চর্চা করেছি এবং ছড়া পড়েছি বা ছড়া ছাপিয়েছি। তো এখানেও একটা অবস্থায় আমরা এই মুহূর্তে অরণ্য সুন্দরী গেস্ট হাউসে দেবাশিসদাকে আমাদের সাথে পেয়েছি, এবং তাকে আমরা অনুরোধ করেছি যে আমরা কয়েকজন সাংবাদিক যারা আছি একটু তার যে সমস্ত সৃষ্টিশীল কাজ সেগুলো আমাদের একটু শোনাক। আমি দেবাশিসদার সাথে কথা বলছি। আমি ছোট করে আমি মূলত এখন যেটা করি আর কি, সেটা হচ্ছে আঞ্চলিক উপভাষার কবিতা চর্চা করি, নিজেই লিখি এবং চেষ্টা করি যে নতুন একটি প্রজন্ম গড়ে তোলার, যারা এই মাটির ভাষায় যারা আবৃত্তি করবে, চর্চা করবে, নাটক করবে। তো আজকে আমি আমার একটি লেখা, যদি আজকে এখন তো আমাদের হাতের সামনে তো ধামসাও নেই, মাদলও নেই, কিন্তু আমাদের হাত দুটো রয়েছে, যদি একটু তালে তালে দাও তাহলে ভালো হয়। হইন্দা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, হইন্দা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, মন হইছে পাখির পাড়া দামোদরের চরে। হইন্দা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, মন হইছে পাখির পাড়া দামোদরের চরে। মন তো পুড়ে খা হইন্দা গুড়া মা, বুকের ভিতর মৌ গুনু গুনু পাইছে মধুর চাক। হে দিদিকে দিতাং 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 দিদিকে দিতাং, হেই দিদিকে দিতাং 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 দিদিকে দিতাং। হলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, চাকের ভিতর মৌ রানীর পাড়া বউ, মৌ পাড়াতে লাই জমেছে লাচ নিজ মূর্ছ। ঘরে হাড়ির হাল আকাশ লাল হে লাল, দক্ষিণ পারে খেয়েছে বাতাস লড়ছে শিমুল ডাল। হে দিদিকে দিতাং 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 দিদিকে দিতাং, হেই দিদিকে দিতাং 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 দিদিকে দিতাং। হলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, হলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে। মন তো ধুরুক ধুরুক কে ছুঁই আইছু, পলাশ ডালে খেপা কোকিল দেখছে কুহু কুহু। মনেতে নাই লাগ
চুলায় গেল কাজ, কেউ জানে নাই কিসের লেগে মাতাল হইল মাঝে। হে হে, এদিকে দেতাং দেতাং দেতাং, এদিকে দেতাং, এদিকে দেতাং দেতাং দেতাং, এদিকে দেতাং। হলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, হলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে। ফাগুন মাসে পাক লাগবে কি লাগ, ফাগুন মাসে পাক লাগবে কি লাগ। হলদা পাতা ঝরছে ঝরুক, কেউ দেবি নাই আগ। বন বাঁচলে সব লেত কিসের পরব, পাহাড় নদী বন জঙ্গল আমাদের গরব। হে হে, এদিকে দেতাং দেতাং দেতাং, এদিকে দেতাং, হে এদিকে দেতাং দেতাং দেতাং, এদিকে দেতাং। হলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, হলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে। বাহ! মানে আমি যতটুকু তোমার সাথে চর্চায় ছিলাম দীর্ঘ 20 বছর আগেরই কথা, তো সে সময় তুমি আমাদের যে সাধারণ বাংলা ভাষা সেটাতেই তুমি ছড়া লিখতে। পরবর্তীকালে আমরা দেখলাম যে তুমি একটা বিশেষ উপভাষা, একটা আঞ্চলিক ভাষায় চলে গেছো এবং তোমার লেখালেখি সবই আঞ্চলিক ভাষা কেন্দ্রিক হয়েছে। এবং আমার যতদূর মনে আছে যে পুরুলিয়া জেলা আমরা প্রথম আঞ্চলিক ভাষায় লেখালেখির যে একটা স্বাদ পেয়েছিলাম সত্যগুপ্তের ঝান্ডি উঠা পরব, মোহিনী মোহন গঙ্গোপাধ্যায় মার ভাতের লড়াই, এই দুটো খুব বিখ্যাত বই আমরা পেয়েছিলাম। এবং তারপরে আমরা দেখলাম যে তোমার হাত দিয়ে এরকম প্রচুর, এবং তোমার ভাই শিবুদা, শিবাশীর দণ্ড, তোমাদের হাত দিয়ে প্রচুর এই আঞ্চলিক ভাষায় লেখা বেরোচ্ছে। তা তুমি একটু বলবে কিভাবে তুমি এই ভাষায় লেখার তোমার শুরুয়াতটা যদি একটু আমাদের বলো। হ্যাঁ, এটা বেশ মজার ঘটনা। একটি শিশু আমার প্রেরণা বলা যায়। ওটা 1999 সাল, শীতকাল। একটি বাচ্চা ছেলে, তার আমি গেছিলাম বেরোমালা দেখতে। তো ওখানে থেকে ঠিক আমি ঢুকছি, ওরা ফিরছে আর কি, এরকম একটা জায়গা। তো ও বারবার তার মামার কাছে বায়না করছে, মামু বেলুন লিব, মামু। মামা ও কিছু একটা বলছে, বোঝা যাচ্ছে মামা এই মুহূর্তে বেলুনটা কিনে দেবে না, কোনো মতে প্রতিশ্রুতি দিয়ে মানে আশ্বস্ত করছে আর কি, এরকম। তো চলে গেল শিশুটি, কিন্তু যেটা রেখে গেল আমার মনের মধ্যে সেই ধ্বনিটা, মামু বেলুন লিব। আমার কেন যেন ভালো লেগে গেল ওই কচি কণ্ঠে এই কথাটি। আমি বাড়ি ফিরে লিখেই ফেললাম একটি ছড়া। উটই বটা ভাদর মেলা, চহন অনুলেতে ধিবি যায়, আড়হার পাড়া মানুষ গুলান ঘুরে বলছে হগব গায়ে। বন বনাইছে লাগর দলা, টুকটা টুকে চড়াই দিব। মামু বেলুন লিব, মামু বেলুন লিব। হাদিকে ভাল ফটকা মাছি মাতাঙ্গিছে ছয়ের লাচে, কেউ বালিছে আলতা চুড়ি, কেউ বা দমে ফুচকা খাচ্ছে। পাহাড় গড়া চিড়া খানা সময় পাইলে দেখাই দিব। মামু বেলুন লিব, মামু বেলুন লিব। এইভাবে আমি ছড়াটা লিখেছি আরো বড়। এইবারে ওটা তো শীতকাল, ডিসেম্বর মাসে ওখানে স্থানীয় একটি ক্লাব, আদ্রা, পুরুলিয়া জেলার আদ্রায় স্থানীয় একটি ক্লাব, যার নাম ছিল অ্যাকশন ক্লাব। মানে ওই নামটা শুনে কেমন যেন আমার বুকটা ধর করে কেঁপে ওঠে। তো তারা আমাকে বললো, তুমি তো ছড়া টড়া লেখো, দণ্ড একটা ছড়া বলে দেবে তো। আমি চলে গেছি, সেই একটা ফুল হাতা সোয়েটারটাকে আবার ইন করে পড়েছে, তাতে নাকি ইন করে পড়লে নাকি স্মার্ট দেখায়। তো পরে ওপরে সোয়েটার ইন করে ওপরে প্যান্ট পরে বেলুন উঠে গেছি, দিয়ে বলে দিলাম মামু বেলুন লিব। তখন পেছন থেকে আওয়াজ দিচ্ছে, আরেকটা হয়ে যাক, আরেকটা। আমি বলি এই রে বিপদ, আমার তো আরেকটা কবিতা নেই। বলছে দণ্ড আরেকটা, প্লিজ প্লিজ আরেকটা। আমি বললাম দেখো ভাই, আরেকটা যেদিন লিখবো নিশ্চয়ই শুনিয়ে যাব। তো এই যে প্রথম প্রেরণা যদি ওই শিশুটি হয়, দ্বিতীয় প্রেরণা কিন্তু ওই অ্যাকশন ক্লাবের ছেলেরা, যারা আমাকে আরেকটা কবিতা শুনতে চেয়েছিল। তারপর আমি শনি ঠাকুর, রবি ঠাকুর, এবং চলছে আর কি। সেই 1999 সাল থেকে আমি ওই মাটির ভাষায়, আঞ্চলিক উপভাষায় কবিতা লেখার চেষ্টা করছি। পরবর্তীকালে অন্য মাটির খোঁজ নিয়েছি, কখনো বীরভূম, যেহেতু বীরভূম আমার শ্বশুর বাড়ি, বাঁকুড়া আমার মামার বাড়ি, সেই ভাষাতে কান পেতেছি, লিখছি, এভাবেই চর্চা চলছে। কিন্তু রবীন্দ্রনাথ নিয়েও একটা তোমার লেখা ছিল। হ্যাঁ, শনি ঠাকুর, রবি ঠাকুর, অনেক বেশ কয়েকটাই রয়েছে। একটা জবাব নাই বলে একটা লিখেছিলাম, সেটা তো বোধহয় আমি কি বলেছি, বোধহয় কয়েক হাজার জন বলে মনে হয় বলেছে। আমি ইউটিউবে যখন সার্চ করি তখন দেখতে পাই। তো শনি ঠাকুর, রবি ঠাকুরটা ছিল এরকম,
ছোট ননু ছাগল দুটাকে বাঁধলিও কি বাঁধলিও নাই, ভট ভটির পাড়া ভিড়াই গেল ভ করে, দাঁতে বলে গেল বড় সালার মাঠে রবি ঠাকুরের পরব হচ্ছে, চললাম। রবি ঠাকুর উটো আবার কি পরব বটে, কানে অল্প খাটো বটে, ভুল শুনলাম নাই তো। আতে যাতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম ছিদাম খুড়ার থানে, সানে কপাল ঢুকে গড় করেছি, হপ্তা হপ্তা সাল পা চেটে চেটে দেখে সিন্নি ঘাটা খাইয়েছি। ও তো শনি ঠাকুর, বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে, বলতো বারের ঠাকুরের পেশাদ বটে, খপরদার ঘরকে ঢুকাবি নাই, দুয়ারে বসে খাইয়া মুখ কুলকুচা করে তবে ঘরকে ঢুকবি। ই দেবতা বড় জাগ্রত বটে, সংসার উল্টা পুল্টা করে দিবে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর হুজেন হুনু বুঝে গেল, হালে হালে ছিলা পিলাদের পাল্লায় পড়ে গাইতে লইতন লইতন ঠাকুর বেড়াচ্ছে। শনি রবি বুধ শুক্র সবকাইকে এরা ঠাকুর মনাই ছাড়বে। বড় সালের মাঠে যাইয়ে একবার দেখলাম ইয়াদের জাঁকতো, তারপর আর মনে পড়ছে না। যাই হোক, এইভাবে লিখেছি আজকাল না আমার। দাদা, আজকের দিনে কবিতা লেখা হ্যাঁ, মানে অনুপ্রেরণা কি থেকে বেশি পান? মানে কোন মানে সমাজের কাদের দিক থেকে বেশি আপনাকে না অনুপ্রেরণা না মানুষ, এই যে আপনারা আমাকে কবিতা বলতে বলছেন, এটাই মানে সবই অনুপ্রেরণার ভান্ডারে জমা পড়ছে আর কি প্রতিনিয়ত। আর দেখুন, আমার না মনে হয় লেখক, শুধু লেখক বলতে অন্তত আমি নিজেকে মনে করি একজন সংগ্রাহক। আপনাদের মুখের কথা, ওটাই আপনারা হয়তো জানতে পারেন না কোন কথাটি আমার ভেতর স্পার্ক করে গেল, কোন কথাটি আমার মন বেয়ে খাতায় চলে এলো, সে তো আপনারই কথা, আমার বানানো কথা নয়। তো ফলে সমস্ত মানুষ, সমস্ত শ্রোতা, আমার কিছু ছাত্রছাত্রীও রয়েছে যারা আমার চেয়ে অনেকটাই বেশি ভালো বলেন, তারাও আমার প্রেরণা। তুমি মনে হয় এই যাবৎ ধরো তোমার লেখার বয়স তো হয়ে গেল কিছু না হলো প্রায় 30 তো বছর, 30 বছর না, 44 বছর। 44 হ্যাঁ। বছর, মানে আমি তোমাকে 25-30 বছর দেখছি সেই 44 বছর। তো ছড়ার ভান্ডারে তোমার মোটামুটি কত মানে ছড়া এখন পর্যন্ত হলো, বা কিছু বইপত্র বের করেছো কিনা? ছড়ার বই একটা পড়েছি, সেটা ঠিক ইবুক বলা যায়, ওটার নাম হচ্ছে ছুটির গাছ পদ্ম ফুল। হ্যাঁ, আচ্ছা, তো এরকম ছড়া তো আসলে যে কোনো বাঙালি ছড়া দিয়ে শুরু করে, বুঝেছো? তারপরে মানে শুরুটা হয়, সাহিত্য জীবনে শুরুটা হয় বাঙালিদের ছড়া দিয়ে, এই যে তারপরে ছড়া থেকে কবিতা, নিবন্ধ, প্রবন্ধ, তারপরে যার অভিমুখ যেদিকে সে সেদিকে হাঁটা দেয়। আসলে আমার ছড়ার যে সময়টা একটা বেশ লম্বা সময়, কৃষ্ণেন্দু আমার সঙ্গে ছিল, ফলে ওই অধ্যায়টা ওর কাছে যতটা বেশি জানার মধ্যে রয়েছে। পরবর্তীকালে তো নানা বাঁক দিয়ে গেছি। এবং তুমি তো জানো, তুমি কভারও করেছিলে, আমরা একটা ছবি করেছিলাম পুরুলিয়া জেলার, নির্মুখ বলে একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি হয়েছিল, যাতে আমি কোনোদিন ছৌ নাচ করিনি, কিন্তু আমাকে মিরাক্কেলের ফ্লোর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ছৌ শিল্পীর ভূমিকায় অভিনয় করার জন্য। আমি বলেছিলাম আমি তো জানি না, বলছে ওটা চিন্তা করবেন না, আপনার জামাটা পরিয়ে দেওয়া হবে, মুখস্থ আছে। তো আমি যাই হোক, যেখানে সংলাপ ছিল ওই অংশটা আমি করেছি, কিন্তু নাচ তো আমি করতে পারি না। একবার আমাকে শেখানোর চেষ্টাও করা হয়েছিল, আমি দাঁড়াতেই পারিনি আর কি, নাচ তো দূরের কথা। বোঝা গেছে যে ওই একদিনের অনুশীলনে হবে না, এক জীবনের অনুশীলন লাগে। এই ডায়ালেক্টে যে কাজ করছো, ধরো পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, এটা কি একই কমন ডায়ালগ যেটাকে আমরা না 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 মানভূম তো পুরো লিমিটেড, একদম মানভূম, বীরভূম সমস্ত আলাদা। একটুখানি বলি, এই যে আসলে না এই 4টে ঘরানা রয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মূলত 4টে ঘরানায় ভাগ করেছেন। একটা রাঢ়, যেটা হচ্ছে মুর্শিদাবাদের উপর দিয়ে বয়ে যায় যে ভাগীরথী নদী, তার নিচের দিকে যে জেলা, এটা হচ্ছে রাঢ়ভূম, তুমি রাঢ়ভূমের মানুষ। তারপরে হচ্ছে বরেন্দ্র, তারপরে রয়েছে উত্তর পূর্ববঙ্গ, যেটাকে বলা হচ্ছে কামরূপী, যার মূল ভাষা হচ্ছে রাজবংশী। আর একটা হচ্ছে বঙ্গালী ঘরানার ভাষা, যেটাকে আমরা বলি বাঙাল ভাষা, ময়মনসিংহ, ঢাকা, পাবনা, খুলনা। এরপরে
ডক্টর সুকুমার সেন আরো একটি ঘরানা যোগ করেছেন, সেটা হচ্ছে ঝাড়খণ্ডী ঘরানা, তার আবার আলাদা একটা মানচিত্র রয়েছে। তো মূলত সুনীতিবাবুর ডক্টর সুনীতি চট্টোপাধ্যায়ের 4টে এবং সুকুমার সেনের আর একটু সংযোজন হচ্ছে একটা 5টা। এই 5 ঘরানার মধ্যে কিন্তু আমাদের বাংলার যে আঞ্চলিক উপভাষাগুলি রয়েছে, আমি মূলত রাঢ় বাংলার করি, কিন্তু আমাদের শেকড় যেহেতু ওপার বাংলায়, আমার ঠাকুরদা ওপার বাংলায় ছিলেন, ফলে ওপার বাংলার ভাষা মানে বলতে ঢাকাই ভাষা যেটা, সেই ভাষা তো আমি ছড়া লিখেছি, বলিও। একটা আমাদের শোনো না, তাহলে ওপার বাংলার একটু আমরা বলি। এই ভাষাটা সম্বন্ধে অবগত হব। ছড়াই বলি। হ্যাঁ, বুড়া হে কইল ও রমুলা কমলা বানারসি পইরা স্কুটা রে তইরা আমার লগে বাজার যাইবা কি, কন্ধে একখান থইলা ঝুলাইয়া টিক বেনি ধুলাইয়া আমার লগে গোপাইয়া মগলাই খাইবা কি। বুড়ি কইল ঠাট্টা রাখো, অহন একখান ডাক্তারে ডাকো, বাতের ব্যথায় মইরা গেলাম মহাবস্তা যাইলে বাঁচি, আই ঝাপানি কালকা হাঁচি লাগাই আছে, আর তো পারি না। বুড়া হে কইল পাইরা কি কাম, পার্কে বইয়া খাইবা বাদাম, জ্বালা যন্ত্রণা অকল হইব দূর, এই পাঁচন গিলা কুচ্চা গেলা, খাওনের পইরা আছে মেলা, হিংকচুরি ফুচকা চানাচুর। বুড়ি কইল বেদম রাইগা, সকল আমার মরণের লাইগা, 2 পাহাটিতে একখান দাঁত নাই, এই পাগইলা পলা শুইনা কাটটা সেদিন গইনা ইচ্ছা করে হরিদ্বারে যাই। বুড়াই কইল হরিদ্বারে বাত লইয়া কেউ যাইতে পারে, ম্যাটিনিতে চলো বায়োস্কোপ, আইব সারু গান গাইয়া, দেখুম আমরা ঠেংনা হাতাইয়া। বুড়ি হঠাৎ কইল চেঁচাইয়া চপ। এই আমার এটাতে মনে পড়লো, মানে তোমার এই যে রিডিমটা, এই যে ছন্দটা, এই ছন্দটা তোমার আমি একটা বাংলা সাধারণ বাংলা ভাষায় একটা লেখাতে পড়েছিলাম, ভবানী প্রসাদ মজুমদার আমাকে বলেছিল যে দেবাশিস এটা অসম্ভব ভালো লিখেছে, তুমি এটা চেপেছো। টাঙ্গা রিক্সার গান, আমি রিক্সাওয়ালা, মানে এটা আমার মনে হচ্ছিল সত্যেন্দ্রনাথ টাঙ্গা দত্ত, রিক্সার গানের। হ্যাঁ সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন পালকির গান। হ্যাঁ হ্যাঁ, তারপরে মাঝি মোল্লাদের তাদের গানও আমরা পেয়েছি, প্রেমেন্দ্র মিত্রের কবিতা চিপখানো তিনদার 3জন মাল্লায়। আমার মনে হলো তাহলে টাঙ্গা রিক্সার যে যারা নিয়ে যায় বালিগঞ্জে, তখন আমি আমার মামা বাড়িতে যেতাম ছোটবেলা, একমাত্র বালিগঞ্জে গেলে টাঙ্গা রিক্সার গানটা, টাঙ্গা রিক্সাগুলো দেখতাম, আর ওইটা এখনো যখনও দেখি তোমার ওই কবিতাটা আমার মনে পড়ে। আরেকবার যদি তোমার একটু স্মরণে থাকে আমাকে 2 লাইন শোনার একটু। অসম্ভব ব্যাপার এটা শিরোগানটা। তিন আমি রিক্সাওয়ালা ছুটি রিক্সা নিয়ে ছুটি দিন প্রতিদিন, টিরি টিন টিনি টিন টিরি টিন টিনি টিন টিরি টিন টিনি টিন টিরি টিন টিনি টিন। ছুটি কলেজ স্ট্রিটে, ছুটি বউ বাজারে, ছুটি ভিক্টোরিয়ায়, ছুটি গঙ্গা পারে, ছুটি অন্য টানে আর অন্যখানে, এক ক্লান্তিবিহীন টিরি টিন টিনি টিন টিন টিনি টিন টিরি টিন টিনি টিন টিরি টিন টিনি টিন। এইরকম এই ছন্দে এটা আমি প্রকাশ করেছিলাম, আমি জানি এটা অসাধারণ, মানে প্রত্যেকটা মানে জীবনের মুহূর্তটাকে তুলে ধরা যেভাবে তোমরা করেছো, সেটা নিয়ে মানে কিছু বলার নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আজকের তারিখে দাঁড়িয়ে তোমার লেখালেখি নিয়ে যদি একটু কিছু বলো, আজকের তারিখে দাঁড়িয়ে এই মুহূর্তে কি ধরনের লেখা নিয়ে কাজ করছো? আসলে না, আমার কোনো ধরন নেই জানো তো, যা পারি তাই লিখি আর কি। মানে কি হয়েছে, আমার বয়সটা জেনে যাবে, আপনারা তো মিডিয়ার মানুষ, এখন ফট করে বয়স জেনে গেলে না, মানে আজকে যারা কাকু বলছে দাদু বলে ডাকাডাকি শুরু করবে, যাই হোক বয়সটা অনেক আর কি, স্লগ ওভারে যাচ্ছে। ক্রিকেটারদের একটা প্রবণতা রয়েছে যে উইকেট টিকিয়ে রেখে শেষ 10 ওভারে অনেকটা রান নেওয়া, মানে প্রথম 40 ওভারে যদি 100 রান, শেষ 10 ওভারে 100 রান। তো আমি স্লগ ওভারে ঢুকে গেছি, এখন আমার বাজ বিচার কিছু নেই, যা ভালো লাগে তাই লিখি আর কি। স্কোর বাড়াতে হবে, তো কখন ফট করে মরে যাবো তো আমার কলম থেমে যাবে, তো ভাই আউট হয়ে যেতে পারি যখন তখন, বয়সটা এমন জায়গায় পৌঁছে গেছে, ফলে আমার কোনো সাবজেক্ট নেই, যা ভালো লাগে তাই আমার সাবজেক্ট। এমনি আমরা দেখেছি ঝাড়গ্রামে যখন জঙ্গলমহল উৎসব একটা হয়, সরকারিভাবে তথ্য সংস্কৃতি দপ্তর করে, প্রত্যেকটাতেই দেখছি তোমার একটা মানে ভূমিকা থাকে, তুমি পার্টিসিপেট করছো। সেটা কি তুমি নিজে কবি হিসেবে আসছো, মানে গীতিকার হিসেবে আসছো, না নিজে যে পারফর্মটা, না নিজে পারফর্মার হিসেবে থাকছো? না, আমি না, প্রথম কথা যেটা হয়, আমি আমন্ত্রণ পাই এবং
তাদেরকে আমি যারা জানেন তারা জানেন, তাদেরকে আমি বলি যে দেখুন আমি না অবসর তো নেই যদিও এই সমস্ত ক্ষেত্রে, তবুও আমি মঞ্চে যেতে চাইছি না, কারণ আমার বদলে আমি চাই কোনো নতুন মুখ তারা পারফর্ম করুক। দেখো সেই 3 ঘন্টার অনুষ্ঠান আমরা যদি এই বয়সের মানুষ যারা অ্যাবাভ 50 অ্যাবাভ 55 তারা যদি আজও ওই সময়গুলো দখল করে থাকে, তাহলে নতুন প্রজন্ম উঠে কোন সময় বলবে? সময় তো আর বাড়ছে না। ফলে আমি কিন্তু প্রথমেই বারণ করি, তারপরেও যদি কেউ চান তখন যাই এবং বলি ছড়া। আমাকে বক্তৃতা দিতে গেলে আমি 2বার বক্তৃতা দিয়েছি, একবার 23 সেকেন্ডের, সেটাই ছিল বোধহয় বিশ্ব রেকর্ড, পরে নিজের রেকর্ড নিজেই ভেঙেছি, পরে আরেকবার বক্তৃতা দিয়েছি 18 সেকেন্ডে। তো আজকে যারা ধরো বিশেষ করে মানে আজকে দেখছি আমরা কবিতা চর্চা নিয়ে, কবিতার অভাব নেই, প্রচুর কবিতা চর্চা করছি, কিন্তু এই যে আঞ্চলিক ভাষা, আমরা যারা কলকাতায় থাকি, কলকাতা এখন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি হয়েছে, সুবোধ সরকার সভাপতি, লিটল ম্যাগাজিন মেলাকে কেন্দ্র করে কবিতা উৎসব হয়, যেখানে 400-500 কবি কবিতা পড়েন, কিন্তু আঞ্চলিক ভাষায় যে কবিতা, তার উপরে কি তোমার কি মনে হয় একটা কোনো কবিতা উৎসব করা বা শুধু আঞ্চলিক ভাষার কবিতা নিয়ে একটা চর্চা করা সরকারের উচিত, তথ্য সংস্কৃতি দপ্তরের নিয়ে ভাবা উচিত, এরকম নিয়ে তোমার? হ্যাঁ উচিত, কিন্তু না একটু আন্তরিক হতে হবে। এই কারণে আমার মনে হয় যে আমরা আঞ্চলিক উপভাষা, সেটা মানভূমের হোক কি বীরভূমের হোক কি বাঁকুড়ারই যে কোনো জায়গার হোক, এটা তো কারোর না কারোর মায়ের ভাষা, কেউ না তার মায়ের কাছ থেকে এই ভাষাটি পেয়েছে, ফলে তার বিকৃত উচ্চারণ। আমরা কিন্তু এটা বলছি না যে আমরা 16 আনা এই উচ্চারণটা, আমরা 16 আনা এই উচ্চারণ সঠিকভাবে করতে পারবো, এটা আমি বলছি না, কিন্তু আমাদের যেন তাগিদ থাকে, আমরা যে ভাষাটাকে ভালোবেসে বলছি এটা যেন বোঝাতে পারি, আমরা যেন অ্যাটলিস্ট 12 আনা পর্যন্ত পৌঁছাই, এই যেন তাগিদটা থাকে। যা খুশি তাই করে আমরা যেভাবে খুশি বলে গেলাম, এটা যেন না হয়। ফলে এখন কথা হচ্ছে যে পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে থাকা মানুষ বীরভূমের খবর রাখবেন কি করে? এখন দেখুন, সমাজ মাধ্যম অনেক বেশি সক্রিয় হয়েছে, এখান থেকে আমরা খুব সহজেই এখন পাই। তো এটা একটা, কিংবা ওখানে থেকে দীর্ঘদিন ধরে থেকে ভাষাটাকে, আমি বলতে চাইছি ভাষাটাকে ভালোবেসে গ্রহণ করে তারপরে সেই ভাষায় আপনি গান করুন, কবিতা বলুন বা অন্য কোনো চর্চা করুন। সরকারিভাবে যদি হ্যাঁ, সরকারিভাবে হলেও আঞ্চলিক ভাষা নিয়ে উচিত বলে আমার মনে হয়। মানে এখন আমরা কতগুলো আঞ্চলিক ভাষায়, আঞ্চলিক নামে কতগুলো ইউনিভার্সিটি হয়েছে, যেমন সিধু কানু ইউনিভার্সিটি হয়েছে, এখানেও একটা ইউনিভার্সিটি হয়েছে, এরকম এখানেও শুনেছি আঞ্চলিক ভাষার উপর পড়ানো হচ্ছে বা কাজ হচ্ছে। তো যদি সেটা হয় তো তাহলে তো সেটা আগামী দিনে ভালোই হয়। আর আগামী প্রজন্মে মানে তোমার এই যে তুমি বললে যে নতুনরা তুমি কতটা দেখছো যে তারা এরকম আঞ্চলিক ভাষায় কাজ করছে, এরকম ভাবে কতটা উদ্বুদ্ধ হচ্ছেন তারা? দেখো, চিরকালই কিছু মানুষ হুজুগে আসে, কিছু মানুষ ভালোবেসে আসে। তো অনেকে যারা ভালোবেসে আসছেন তারা কিন্তু ভাষা আঁকড়ে পড়ে আছেন, প্রয়োজনে তারা গিয়ে থাকছেন, মানে যদি পুরুলিয়ার ভাষাকে ভালোবাসছেন ওখানে গিয়ে তারা থাকছেন। এখানে আমি একজনকে জানি যে দীর্ঘদিন ধরে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বেলবাড়িতে থেকে গেল শুধু ওখানকার ভাষাভাষী মানুষের সঙ্গে পরিচিত হবার জন্য। এটা ভীষণ জরুরি। আন্দাজের উপরে কোনো অঞ্চলে ভাষা বলা যায় না। এখন ধরো দক্ষিণ দিনাজপুরের কোনো গ্রামে সেখানকার মানুষ কি ভাষায় কথা বলে, স্ক্রিপ্টটা পেলে তুমি হয়তো পড়তে পারবে, কিন্তু তাদের মতো করে পড়তে পারবে কি? কারণ আঞ্চলিক উপভাষা মানে তার একটা উচ্চারণ বৈশিষ্ট্য রয়েছে, তার একটা ঝোঁক রয়েছে, তার একটা সুর রয়েছে, ওই ভাষাটার একটা সুর রয়েছে, ওটাকে তো ছুঁতে হবে, তা না হলে তো ব্যাপারটা একটা জগা খিচুড়ি টাইপের একটা কিছু হয়ে যাবে আমার। মানে এর মধ্যে দিয়ে একটা আমরা বার্তাও পেলাম যে আগামী দিনে যারা চর্চা করছে বা চর্চা করবে তারা কিভাবে নিজেদের তৈরি করতে পারে এটা। তো যাকে শেষ প্রশ্ন একটা তোমাকে, যে তোমার নিজের একটা বায়োগ্রাফি নিয়ে তুমি কিছু ভাবছো আগামী দিনে, মানে যেটাকে আমরা বলি একটা মানে বায়োগ্রাফি একটা হয়, বুঝতেই পারছো, মানে যেটা নিজের? না আমি এরকম, এই তো জীবন কালিদা, তার আবার বায়োগ্রাফি।